স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরে হাজির হয়ে গিয়েছি। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহুরে জাহান। ঈদ মোবারক। ঈদের আনন্দ বইছে আমাদের সবার ঘরে ঘরে, আর সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরাও চলে এসেছি আমাদের এই আয়োজন নিয়ে। আজকেও আড্ডা হবে আপনাদের পছন্দের একজন মানুষের সাথে, আমার পছন্দের একজন মানুষের সাথে। আমাদের আজকের যিনি তারকা, তিনি সাধারণত এই সিটে আমি তাকে অনেক দেখে অভ্যস্ত হয়েছি এবং তার ফ্যান হয়ে গিয়েছিলাম। পরবর্তীতে তিনি তার কাজের পরিধি বাড়িয়ে নিজেকে ছাড়িয়ে আরও অনেক দূর প্রমাণ করেছেন। আয়নাবাজির হৃদি হয়ে যিনি এসেছিলেন অভিনয় জাদু নিয়ে, মাঝখানে অনেকটা বিরতির পর আবার তুফান নিয়ে ফিরলেন। নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলছি। শি ইজ নান আদার দ্যান মাসুমা রহমান নাবিলা। প্লিজ ওয়েলকাম। ঈদ মুবারক। Eid Mubarak. Thank you, Neil, for that lovely introduction. থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। অনেক সুন্দর লাগছে তোমাকে, আর তোমাকে দেখে খুব এক্সাইটেড লাগছে কেন জন্য? না, এক্সাইটমেন্ট তো বটেই। এবারের ঈদটা আমার জন্য একটু ডিফারেন্ট। তুফান এসেছে, অলরেডি হলে চলছে এবং সবার বেশ ভালো রেসপন্স, সেরকমটাই আশা করেছিলাম। বরং বলা যায় যে আমরা সবাই যতটা না আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি পাচ্ছি। তো এক্সাইটমেন্ট তো থাকবেই অবশ্যই। এবং আমি যেটা তোমাকে বলতে চাই, আসলে তুমি এত কাম, সবসময় শান্ত থাকো, কিন্তু তুফান নিয়ে যখন তোমার পরিচয়টা করিয়ে দিচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে তুমি চারপাশে একটা এরকম ঘুমি নিয়ে আসছো, তুফান নিয়ে আসছো। একটু বলো তুফানের সাথে কিভাবে শুরু হলো, মানে হঠাৎ এতদিন পরে আবার যে তুমি ব্যাক করবে, এবং সেটা তুফান কেন হলো? তুফান করার পেছনে কারণ এটাই যে যখন এই কাজের জন্য আমাকে অ্যাপ্রোচ করা হলো, তখন আমি আসলে সবসময় একটা কোলাবোরেটিভ এফোর্টে বিশ্বাসী, যে কারা সিনেমাটা বানাচ্ছে, প্রযোজনা কে করছে, এই ফিল্মের সাথে সংশ্লিষ্ট কারা কারা, কে লিখেছে, সব কিছু মিলিয়ে। তো যখন আমি দেখেছি এই ফিল্মের সঙ্গে যে সকল নাম জড়িত, তখন এটা অটোমেটিকলি বোঝা যায় যে ফিল্মটার এন্ড প্রোডাক্টটা কতখানি ভালো হতে পারে বা ভালো হতে যাচ্ছে। তো এই বিশ্বাসটা তৈরি হয়ে গেছিল বলেই করা। হ্যাঁ, রায়হান রাফি পরিচালিত, মানে পরিচালক হিসেবে রায়হান রাফি কিন্তু একটা নাম কামিয়ে নিয়েছে বেশ ভালোভাবেই। চলচ্চিত্রে একটা ব্র্যান্ড হয়ে উঠেছে রায়হান রাফি, এটা বললে অত্যুক্তি হবে না। এবং তুফানের ক্ষেত্রে আমার তো মনে হয়েছে যে সে কোনো জায়গা, কোনো সাইডে কিছু বাদ রাখেনি আর কি। সে তো বলেই যে এটা তার স্বপ্নের প্রজেক্ট, সে যা যা করতে চেয়েছে সব এটার মধ্যে সে করার চেষ্টা করেছে। প্রত্যেকটা জিনিস এত পুঙ্খানুপুঙ্খভাবে, তুফান নামটা যেমন হয়েছে, তুফানের গল্পটা যেমন হয়েছে, সেখানে শাকিব খানকে কাস্ট করা, রায়হান রাফি এবং শাকিব খান। আমরা যদি পরিচালকদের মধ্যে এখন যদি বলি কমার্শিয়ালি হিট সবচাইতে আসলে কে দিচ্ছেন? রায়হান রাফি দিচ্ছেন। অনেকে ভালো বানাচ্ছেন, বাট রায়হান রাফি কিন্তু সবচাইতে সফল রিসেন্ট টাইমে। এবং একই সাথে যদি আমরা হিরোর কথা বলি, শাকিব খান, তাকে এখন পর্যন্ত আসলে কেউ বিট করতে পারেনি। সো রায়হান রাফি এবং শাকিব খান, এই দুটোর একটা ব্লেন্ডিং হচ্ছে, এবং সেখানে আমরা যে তাহলে এবার নায়িকা কে হবে সেই জায়গাটায় চলে আসি, কে হতে পারে। অনেক জল্পনা কল্পনা কিন্তু ছিল, কিন্তু রায়হান রাফি একেবারে মনে হচ্ছে ভিন্ন দিকে হেঁটেছে, যেটা কেউ ভাবতে পারেনি। ওপার বাংলা থেকে মিমি কাস্টিং, তারপরে এখান থেকে কে হচ্ছে, এটা নিয়ে কিন্তু সবার বেশ একটা জানার আগ্রহের জায়গা ছিল। এবং যখন নামটা প্রকাশ পেল নাবিলা, সবাই কিন্তু একটু একটু থমকে গিয়েছে, কিন্তু এভরিওয়ান অ্যাকসেপ্টেড ইট, একদম প্রপার হয়েছে। তোমার কাজ করার সময় কেমন লেগেছে? আমরা একটু গল্প কিন্তু অন্য অনেক জায়গা থেকে আমি শুনেছি যে তুফানের সাথে সম্পৃক্ত হবার, তুমি যে বলছিলে তোমাকে অ্যাপ্রোচ করেছে, সেটা খুব তুমি জানতেও না, খুব সাডেনলি, খুব ক্যাজুয়ালি ছিল। আরেকবার কি একটু ছোট্ট করে বলবে? যেদিন তুফানের অ্যানাউন্সমেন্ট হয়েছিল, সেদিন ওনাদের একটা ডিনার পার্টি ছিল, আর ওই অ্যানাউন্সমেন্টের পরে তো ডিনারে অনেকেই ইনভাইট করা হয়েছিল, তার মধ্যে আমাকেও ইনভাইট করা হয়েছিল। তো আমি গিয়েছিলাম সবাইকে শুভেচ্ছা জানাতে। তো গিয়েছি, তো ওখানেই রাফির সঙ্গে এর আগেও আমার দেখা হয়েছিল, বাট ওখানে যখন দেখা হলো তখন সে তার ওখানে দেখে প্রবাবলি হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, আমাকে কাস্ট করলে কেমন হয়। এটা কি তুমি শিওর যে ওখানে দেখে মনে হয়েছে, নাকি আগে থেকে একটা পরিকল্পনা ছিল? আমি যতদূর জানি যে ওখানে রাফি আমাকে তাই বলে থাকে, যে আমি যখন আমাকে ওখানে দেখেছে, কারণ তখনও তারা নায়িকা কাউকে ডিসাইড করেনি বা অতদূর ভাবছিল বা ওরকম একটা জায়গায় ছিল। তো বা তখন থেকে ভাবনা হয়তো শুরু হতো, আমি যতদূর বুঝছিলাম। তো সে তো আমাকে তাই বলেছে যে ওখানে আমাকে তার দেখে মনে হয়েছে যে আচ্ছা, আমি হলে কেমন হয়। তো তখন সে আমাকে ডেকেছে যে আপু, কালকে কি তুমি আমার অফিসে আসতে পারবা? তো আমি আসলে পরের দিন না, একদিন পরে গিয়েছিলাম। তারপর সে বলল যে এই কাহিনী, এই রোল, এখানে আরেকটা লিড অ্যাক্ট্রেসও আছে,
তো এরকম, তো আমি বললাম ঠিক আছে আমি একটু গল্পটা পড়ি। তো আমাকে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হলো সেদিন, আমি স্ক্রিপ্টটা পড়েছি এবং স্ক্রিপ্ট পড়ে আমি মানে ফিল্মটা জাস্ট দেখতে পাচ্ছিলাম যে এটা একটা বিগ স্ক্রিন মুভি। মানে হয় না যে বিগ স্ক্রিনে তো তুমি অনেক রকম মুভি দিতে পারো, কিন্তু কিছু মুভি আছে যেটা বিগ স্ক্রিনে না দেখলে আসলে সেই মজাটা পাওয়া যায় না। তো এটা যেমন একটা বিগ স্ক্রিন মুভি, তো আমার তো পড়ে খুব ভালো লেগেছে। রাফি আমাকে একটা কথা বলেছিল যে ইউনো এটা আমার যে ক্যারেক্টারটা সেটা। রাফির সাথে তোমার কথোপকথনটা ঠিক কিভাবে শুরু হয়েছে এবং কিভাবে শেষ হয়েছে আমি একটু বিস্তারিত শুনবো, কিন্তু একটু বিরতি নিয়ে আসছি। দর্শক, স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরে আজকে নাবিলা আছেন, তুফান নিয়ে যিনি এসেছেন সিনেমা হলে, আজকে আমাদের মাঝে বসে আছেন। তার সাথে তো অনেক গল্প হবে, আরো বাকি আছে। একটা বিরতি পর ফিরছি, সাথেই থাকুন। সবাইকে দিলে মিরপুর উত্তরায় আর আমাকে দিলে স্বপ্নধারায়। আরে বোকা, তোকে তো দিলাম আধুনিক ঢাকায়। স্বপ্নধারা, ঢাকা মাওয়া 300 ফিট মহাসড়কের পাশে। আধুনিক ঢাকা ওখানেই। স্বপ্নধারা, ধরনীর বুকের স্বপ্নের ঠিকানা। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর নিয়ে নীলহুরে জাহান আছে, আর আজকে সঙ্গে আছেন মডেল, অ্যাঙ্কর, চলচ্চিত্র অভিনয় শিল্পী মাসুমা রহমান নাবিলা। তার সাথে কথা হচ্ছে। তুফানের পেছনের গল্প শুনছিলাম এবং রাফির সাথে তোমার মিটিং পর্বটায় আমরা ছিলাম। সো কিভাবে আসলে তোমাকে কনভিন্স করলো বলো? না, কনভিন্স করার কিছু তেমন ছিল না, তবে যে কথাটা আমি বেশি খুশি হয়েছিলাম সেটা হচ্ছে সে আমাকে বলেছিল যে তোমাকে আসলে তোমার ক্যারেক্টারটাকে যেভাবে ডিজাইন করছি, তার লুকটা যেভাবে ডিজাইন করছি, বা তোমাকে অ্যাকচুয়ালি যেভাবে সবাই দেখে আসছে, আমি সেই জায়গাটা ভাঙতে চাই। তো আমি এটা শুনে খুব খুশি হয়ে গেছিলাম যে থ্যাংক ইউ, কারণ আমিও নিজের জন্য সেটা চাই। মানে আমার আরেকটা স্ট্রাগল হয়ে গেছিল কি, সবাই আমার হয়তো আমার স্বভাবের কারণে, যে তুমি বলছিলে আমি খুব শান্ত কাম, তো সবাই আমাকে সবসময় ওভাবে দেখে থাকে। তো সবাই আমাকে খুব মানে একটা একরকম ভাবে সবাই চিন্তা করতো যে আচ্ছা ওকে হয় একটা পাশের বাড়ির মিষ্টি মেয়ে, কিংবা খুব গম্ভীর কোনো ক্যারেক্টার, সেরকম ভাবে আমাকে অলওয়েজ চিন্তা করতো। আউট অফ দ্য বক্স কিন্তু সবাই আমাকে নিয়ে খুব বেশি চিন্তা করতে পারতো না। হ্যাঁ, মেবি তাদের মধ্যে একটা সংশয় কাজ করতো যে আমি আদৌ প্লে করতে পারবো কিনা। বাট আমার এই ক্যারেক্টারটা কিন্তু একটু অন্যরকম, যদিও খুব বেশি রিভিল হয়নি, সেটা কোনো একটা কারণবশতই হয়নি। সেটা যারা অলরেডি ফিল্মটা হলে দেখে ফেলেছে তারা বুঝতে পারবে কেন হয়নি, এবং যারা দেখেনি তাদের জন্য এখনো বলা যাচ্ছে না যে কেন। তো আমার যে ক্যারেক্টারটা সেটা রেগুলার আমাকে যেভাবে এতদিন দেখে আসছিল তার চেয়ে কিছুটা আলাদা। ঈদ নিয়ে একটু কথা বলি, যদিও আমি যতটুকু বুঝতে পারছি যে এবার ঈদটাও তোমার তুফানের মতোই যাচ্ছে, মানে তুফানের প্রমোশনের জন্য ফিল্ম দেখা, মানুষের সাথে কথা বলা, সবকিছু মিলেই হয়তো বেশি ব্যস্ত যাচ্ছে তুফানকে ঘিরেই। সেটা ব্যতি রেখে আমরা তো তোমাকে জানি ইউ আর আ ভেরি হোমলি পারসন। পরিবারকে এবার ঈদের সময়টাকে একটু কম দেওয়া হচ্ছে? আমি আসলেই অনেক হোমলি পারসন, অ্যান্ড আমি বাসায় থাকতে, এরকম ঈদের ওকেশন হলে রান্না করতে, এবং ঈদের দিন দুপুরে সবাই আমার বাসায় খেতে আসে, আমার আত্মীয়রা, আমি এই ব্যাপারটা খুব এনজয় করি। এবং আমার ঈদের দিন আমি সেই কাজটাই করেছি, মানে ওটা বাদে ওটাতে কোনো কম্প্রোমাইজ নেই। ঈদের আগের দিন রান্না করেছি, আগের দিন থেকে রান্না করা শুরু করে দিয়েছি, এবং ঈদের দিন সবাই আমার বাসায় এসেছে, একসাথে খাবো, তারপর সন্ধ্যা থেকে আবার তুফান, মানে ওভাবেই আসলে পুরোটা প্ল্যান করা। তো এই জায়গাটা আসলে কম্প্রোমাইজ করতে চাই না নিজের স্বার্থেই, কারণ এটা আমি করতে পছন্দ করি। এই ব্যালেন্সটা আসলে থাকতেই হয়, যে নিজের পরিবার এবং কাজ কোনোটাই যাতে কোনো কমতি না পড়ে, সেটা ঠিকঠাক ভাবে করতে পেরেছো, ওটা শুনেই খুব ভেরি ইমপ্রেসড এন্ড ইন্সপায়ার্ড। কারণ ওই জায়গাটা যদি কম্প্রোমাইজ হয়ে যায় না, আমার নিজেরই ভালো লাগবে না, মানে নিজের কাছেই কেমন অস্বস্তি লাগে। কি রান্না করা হয় এবং কি করা হয়েছে এবার? সচরাচর কোন জিনিসগুলো একদম মাস্ট থাকে নাবিলার হাতে, খেতেই হবে এরকম? পোলাও তো থাকেই ঈদের দিন। তারপরে আমি এবার যেমন করেছি রুই মাছের কালিয়া, এটা একটু অন্যরকম, পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে। আর কাবাব করি, আমি একটু ডিমের একটা মালাই করি, এবার চিংড়ি মাছের একটা কারি করেছি, তো এরকম। আর আমি ডেজার্টের মধ্যে আমার শাহী টুকরা সবসময় থাকে, এটা আমার বাসার সবার খুব ডিমান্ড। আর কুরবানির ঈদ মানে তো আসলে অনেক কিছু মিলেই থাকে। আমরা সাধারণত পশু কুরবানি দিয়ে রূপকর্থে সেটা করি, বাট এটার অন্য যে অর্থটা, সেই ব্যাপারগুলো থাকে। তুমি ঈদটাকে কিভাবে পরিবারের মধ্যে ধারণ করো? আমি ঈদটাকে পরিবারের মধ্যে এভাবে ধারণ করি যে আমাদের আসলে চারপাশে এত অস্থিরতা, এই লাইফে নানা রকম স্ট্রেস, ট্রাফিক, কাজ,
এই আমাদের ছোটোখাটো এই ওকেশনগুলোই থাকে যেখানে আসলে আমরা একটু নিজেদের মনটা ভালো করতে পারি, এবং যাদের সাথে অনেক দিন দেখা হয় না, কথা হয় না, তাদের সঙ্গে যাতে সাক্ষাৎটা হয়, একটা গেট টুগেদার হয়, একটা গেট টুগেদার হয়। তো আমি এদের 3 দিনই চেষ্টা করি আমরা যে ফ্যামিলির মানুষ, ফ্রেন্ডস সবার সাথে যাতে দেখা হয়। আমার মেয়েকেও আমি সেভাবে চেষ্টা করছি যে সেও যাতে সোশ্যালাইজ করে, সেও যাতে এই কনসেপ্টগুলো একটু একটু করে, এখন যেহেতু একটু একটু বড় হচ্ছে, সেও যাতে বুঝে। সো এই আর কি, যে জাস্ট মোমেন্টগুলো এনজয় করা। কেমন আছে পিচি বাই দ্য ওয়ে? একটু তো বড় হয়ে গেছে, হাঁটছে মনে হয় এখন না? হাঁটে তো অবশ্যই, ভালো আছে, ভীষণ কথা বলতে পারে টুকটাক। শুটিং যখন করেছো তখন এটা মেইনটেইন করেছো কিভাবে? মানে একটু বড় হয়েছে বলছি, বাট শি ইজ ভেরি লিটল স্টিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি যেটা হয় যে ওকে 24 ঘন্টার মধ্যে একটা টাইমে তার আমাকে দেখতেই হবে, এটা হতেই হবে। হ্যাঁ অবশ্যই। তো ওভাবে করেই টাইমটা মেনটেন করি, যাতে হয় সকালে না হয় রাতে আমাকে ফিরে এসে যাতে সে দেখতে পায়, ওটুক হলেই হয়। আর এই তুফানের পার্টিকুলার কথা যদি বলি, প্রথম 1 দিন 2 দিন ও একটু, যেহেতু লম্বা সময় দেখছে না অনেক দিন পর, একটু জ্বালিয়েছিল, বাট এরপর সে বুঝে গেছে যে আচ্ছা মা এই সার্টেন টাইমটা থাকছে না, বাট এরপর সে ফেরত আসবে, এর কারণ পরে আসে জ্বালায়নি। খুবই লাকি তুমি। ওকে, এটা সিক্রেটটা আমি জানতে চাই, আমার মনে হয় অনেকেই জানতে চাইবে কিভাবে ওয়ার্ক ফ্যামিলি এসব আসলে ব্যালেন্স করা যায়, একজন তারকাকেও আসলে করতে হয়, এটা হলো সবচেয়ে বড় কথা। আমি একটা বিরতি নিয়ে নিচ্ছি, বিরতির পর ফিরছি। দর্শক, সেলিব্রিটি আড্ডা চলছে, স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুর। আজকে আমাদের সঙ্গে নাবিলা আছেন, তার কাছ থেকে শুনছি স্পেশালি তুফান নিয়ে গল্প হচ্ছে। বুঝতে পারছেন তুফান নিয়ে তো সারা দেশেই তুফান ঝড় বইছে, সো আমাদের স্টুডিওতেও তার ব্যতিক্রম হচ্ছে না। একটা বিরতিতে যেতে হচ্ছে, ফিরছি খুব তাড়াতাড়ি, সাথেই থাকুন। আকর্ষণীয় সব হোটেল ডিল পেতে বুকিং করুন স্বপ্ন ট্যুরে। স্বপ্ন ট্যুর, লেটস গো। স্বাগত সবাইকে স্বপ্নধারা সেলিব্রিটি আড্ডা, পাওয়ার্ড বাই স্বপ্ন ট্যুরে। নীল হুরেজাহান আছি, সাথে আছেন অভিনয় শিল্পী মাসিমা রহমান নাবিলা। অনেকগুলো পরিচয় আছে, মূলত অভিনয় শিল্পী দিয়ে বলছি কারণ এই মুহূর্তে আমরা তার অভিনয়ে মুগ্ধ হচ্ছি আর হচ্ছি, কারণ তুফান চলছে সিনেমা হলে। এখনো না দেখলে দেখে ফেলুন অবশ্যই। তোমার সিনেমা হলে দেখে কেমন লেগেছে প্রথম যখন দেখেছো, প্রথম যখন ট্রেলার এসেছে, বা ট্রেলারে যদিও আমরা তোমাদেরকে সেভাবে দেখিনি, কিন্তু যখন বড় পর্দায় ফার্স্ট দেখলে, সো হোয়াট ওয়াজ ইউর ফিলিং? অফকোর্স খুব, ওটার এক্সাইটমেন্ট আসলে বোঝানোটা বেশ মুশকিল, কারণ যতক্ষণ তুমি ওই জায়গায় নিজেকে না দেখছো, যতক্ষণ, তখন বোঝা যায়। একটু যখন শুরু হয় তখন একটু হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে ব্যাপারটা কি ঘটছে। বাট একটা পর্যায়ে আসলে আমিও তো দর্শক হিসেবে ফিল্মটা দেখছি এবং প্রথমবার দেখছি, তো নিজের জায়গাটুকু বাদ দিলে অ্যাজ আ হোল ফিল্ম, মানে পরে একটা সময় ভুলে যাই যাচ্ছে এই ফিল্মে আমিও আছি, আমি আসলে গল্পটাকে এনজয় করা শুরু করে দিয়েছিলাম। সিনেমায় কাজ করা বা দেশের বাইরে হয়তো অন্যদিকে কাজ করা, এগুলো কোনো প্ল্যানিং কি কিছু করছো নাকি ওয়েট করছো? আমি জানি না আসলে প্ল্যান কিভাবে করতে হয়, তো যে সে জিনিসটা আমি পারি না। ইচ্ছার কথা বলতে পারি, সবাই তো আসলে গণ্ডি পার হয়ে নিজেকে আসলে চ্যালেঞ্জ করতে চায়, এবং আমিও সেটা চাই। যত তুমি তোমার পরিধিটা বাড়াবা, তোমার শেখার অনেক কিছু থাকে, প্রত্যেকটাই এক একটা এক্সপিরিয়েন্স, এবং সেটা তোমার ক্যারিয়ারে অ্যাড করে, তোমার ক্রাফটে অ্যাড করে। সো সেই এক্সপিরিয়েন্সটা তো আমি নিতেই চাই। তুফানের একটু ছোট করে আরেকটু যেটা জিজ্ঞেস করতে চাই, রাফির সাথে কথাবার্তা শুনছিলাম, শাকিব খানের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন ছিল? এবং একই সাথে চঞ্চল চৌধুরী, যে তোমার ডেবিউ ফিল্মে তোমার সহশিল্পী ছিল, কেমন ছিল এবারে এই দুজনের সাথে কাজ? শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। হি ইজ ভেরি, মানে প্রথমত উনি বেশ শাই এবং ইন্ট্রোভার্ট। রিয়েলি? প্রথমে মনে হয়েছিল যে উনার মতো আছে, চুপচাপ কথা বলবে, চুপচাপ উনার মতো শর্ট দিচ্ছে, একটু হাসছে দূর থেকে, একটু এরকম। তো অ্যাকচুয়ালি উনি তো 25 বছরের লম্বা ক্যারিয়ার উনার জন্য কোনো ব্যাপারই না। উনাকে যদি একটা গাছের সাথেও দাঁড় করিয়ে দেয়, উনি কিন্তু ওই গাছের সাথে উনার অ্যাক্টিং করে চলে আসবে, এক্সপ্রেশনটা সেম একদম। উনি তো প্রফেশনাল, প্রো অ্যাট ইট। তো ওনার জন্য আসলে কোনো ব্যাপার না উনি আসলে কার সাথে কাজ করছে, কিন্তু আমার জন্য ব্যাপার এই কারণে, কারণ আমি তো অনেক দিন পর পর কাজ করি, তো আমার জন্য কিছু জিনিস আমাকে করতে হয়, যেমন আমি যার সাথে কাজ করছি তার সাথে যাতে আমার আইস ব্রেকটা হয়, মানে আমাকে কমফোর্টেবল হতে হবে, সহজ হতে হবে তার সাথে। তো আমার এই জন্য কি করতে হবে, আমার তার সাথে কথা বলতে হবে, তার সাথে একটু ফ্রেন্ডলি হতে হবে। তো প্রথমে 1-2 দিন দেখি যে উনি কোনো কথা বলে না, মানে কথা বলে না যে একটু হাসছে একটা এরকম, তারপরে উনি শর্ট দিচ্ছে, চলে যাচ্ছে।
তা আমার মনে হয় 3rd ডে না 4th ডেতে ওনাকে বলেছিলাম যে আপনি কি অনেক ইন্ট্রোভার্ট, কম কথা বলেন? বলে না, কি কথা বলবো, কার সাথে আসলে বুঝি না কে কোন কথা কিভাবে নিবে। এখন তো আসলে এত বিতর্ক চারিদিকে, কে কোন কথা ভয়ও আছে নিবে, তাই আসলে আমি এরকম আর কি খুব বেশি কথা বলি না। আমি তারপর এই জাস্ট এই কথা থেকে আমাদের কনভারসেশন শুরু হয়। এরপর সেদিনই আমরা অনেক গল্প করি, শর্টের ফাঁকে ফাঁকে আমাদের আসলে গল্প হয়। এবং হি ইজ জাস্ট লাইক আস, ট্রাস্ট মি নীল। উনার হয়তো একটা পার্সোনা আছে স্ক্রিনে, ইজ এ সুপারস্টার, মেগা স্টার আনডাউটেডলি, বাট উনি খুবই আমাদের মতো, মানে আমাদের মতো বলতে কি তুমি উনার সাথে বসে আড্ডা দিতে পারবা, কথা বলতে পারবা। আমি জানি না, আমার মনে প্রেস মিটে একটু মানুষ সেই ঝলকটা দেখতে পেরেছে যে হি হ্যাজ এ ভেরি মানে গুড, উনি খুব উইটি, কিন্তু উনি তৎক্ষণাৎ যে কোনো প্রশ্নের না এত মজা করে উত্তর দিবে। তো এটা আমার কাছে মনে হচ্ছে প্রেস কনফারেন্স এটার একটা ঝলক দেখতে পেয়েছে মানুষ। সো ওভারঅল কিন্তু ইজ ভেরি নাইস, ভেরি ফ্রেন্ডলি। আমার ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুব ভালো, খুব মজা করে কাজটা করতে পেরেছে। আর চঞ্চল চৌধুরীর কথা যদি বলি, আমার একটু রিভিল করতে হচ্ছে, অ্যাকচুয়ালি ওনার সাথে আমার কোনো সিন নেই এই ফিল্মে, বাট অফকোর্স আমি যখন জানতে পেরেছিলাম, আমাকে তো বলা হয়েছিল জানুস তোমাকে বলে রাখছে চঞ্চল চৌধুরী ইজ অন বোর্ড, কিন্তু কাউকে বলবা না, এটা কিন্তু আমরা সিক্রেট রাখছি। হ্যাঁ, তো এটা সিক্রেট রাখছি, এটা কিন্তু আমরা একদম মানুষ হলে গিয়ে জানবে, এটা কিন্তু বলা যাবে না, বলা যাবে না। কিছুদিন পর দেখি এটা পুরো লিক হয়ে গেল খবরটা। হ্যাঁ, প্রথমে তো এটাই ছিল, এটা নিয়ে মিশ্র একটা প্রতিক্রিয়াও ছিল, চঞ্চল চৌধুরী নিজেও বলেছিলেন যে হয়তো চমক, কিন্তু আবার অনেকে বলেছে যে এটাই পজিটিভলি কাজ করছে, হাইটটা আরো বেশি অন্যরকম হয়ে গেছে। হ্যাঁ, ওনাকে একটু হাইট করে রাখার পরিকল্পনাই প্রথমে ছিল যে কেউ জানবে না, একবারে হলে গিয়ে দেখবে, বাট এনিওয়ে, বাট সেটার জন্য আরো আমার মনে হয় ট্রেইলারটাতেও কারণ আমার মনে হয় ওরকম হলে গতানুগতিক সবাই শাকিব খানের জন্য ওয়েট করতো, যখনই লাস্টে চঞ্চল চৌধুরী সবাই কিন্তু একটু নড়ে চড়ে বসছে, ওকে দিস ইজ ডিফারেন্ট। হ্যাঁ, একদম কম্বিনেশনটা দারুণ। থ্যাংক ইউ সো মাচ। আই উইশ আরো মানে তুফান একটা কাজ নিয়েই মনে হচ্ছে আসলে একদিন ধরে গল্প করা যাবে, কারণ পুরো জিনিসটার মধ্যে এত মশলা অ্যাড করা হয়েছে এবং সেখানে তুমি আছো, তোমার কাছ থেকে শুনতেও বেশ ভালো লাগছিল। শুভকামনা থাকবে অনেক অনেক, তুফান আরো অনেকদিন সিনেমা হলে থাকুক, সবাই দেখুক, আমরা এটাই চাইবো। সবশেষে যদি তোমার দর্শকদের কিছু বলতে চাও। দর্শকদের এটা বলবো যে প্রথমত ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ নিশ্চয়ই সবার খুব ভালো কাটছে এবং এই ঈদটা ত্যাগের ঈদ। আশা করি সকলের ত্যাগ আল্লাহ কবুল করেছে এবং সেই সাথে অবশ্যই উৎসব, তো সবাই উৎসব মুখর পরিবেশে, আমি জানি যে তুফান দেখতে চান আপনারা, তারপরে যারা এখনো সময় করে উঠতে পারেননি, জানা ঝামেলার কারণে সময় করে নেবেন। তুফান এখনো হলে চলছে, অগ্রিম টিকিট বুকিং করবেন এবং আমি বলবো আপনার বন্ধু বান্ধব পরিবারকে নিয়ে দেখবেন, কারণ এটা সবাই একসাথে মিলে আপনারা আসলে ফিল্মটা উপভোগ করতে পারবেন। এটা সেরকমই একটি ফিল্ম। সো ফিল্ম দেখবেন এবং সবাই জানাবেন যে কেমন লাগলো দেখে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন আসার জন্য আজকে। আরো একবার তুফান তো চলছে, একই সাথে তোমার সামনে আরেকটা কাজ আছে বনলতা সেন, সেই জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ভালো থেকো, ঈদ মুবারক আরেকবার। দর্শক, নাবিলার সঙ্গে আমরা আজকে গল্প করছিলাম, তিনি জানালেন তার নতুন কাজের অভিজ্ঞতা, সবকিছু মিলে তুফান চলছে সিনেমা হলে। আমরাও চাইবো আরো একবার সবাইকে মনে করিয়ে দিতে, অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন। আর নাবিলার অন্য কাজও আসছে সামনে, আমরা অপেক্ষা করছি তাকে আরো ভালো ভালো কাজে দেখার জন্য। সব মিলিয়ে অপেক্ষা করছি আমাদের দিনগুলো সুন্দরভাবে উপভোগ করতে করতে কাটানোর জন্য। আজকে আমরা চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের ঈদ আনন্দকে আরেকটু বাড়িয়ে দিতে। বিদায় নিতে হচ্ছে, পরের এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাই বাই।